এ হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর প্রোগ্রামটি। প্রথমে যাব ফাইল থেকে নিউ, এখানে নিউ ডকুমেন্ট এর প্রথমে নাম লিখতে হবে। নাম দিলাম ড্রয়িং। সাইজ, এখানে বেশ কিছু প্রিসেট দেওয়া আছে, প্রিসেট থেকে সাইজ চয়েস করা যেতে পারে। তাছাড়া আমরা কাস্টম সাইজ হিসেবে আমাদের পরিমাণ মতো সাইজগুলো দিয়ে ব্যবহার করতে পারি। রয়েছে ইউনিটস, এখানে বেশ কয়েক প্রকারের ইউনিটস লক্ষ্য করা যাচ্ছে। পয়েন্টস, পিকাস, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার্স অ্যান্ড পিক্সেলস। আমরা সাধারণত ইঞ্চিস এবং পিক্সেলস এই দুই প্রকার ইউনিট ব্যবহার করে থাকি। এখানে ইঞ্চি ব্যবহার করা যেতে পারে। ওরিয়েন্টেশন হিসেবে দুটা থাকে সাধারণত, ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট, দুটা যে কোনো একটি ব্যবহার করতে হয়। ল্যান্ডস্কেপটি ব্যবহার করলাম। অ্যাডভান্স সেটিংস থেকে কালার মোড, এখানে দুইটি কালার মোড ব্যবহার করা যেতে পারে, যে কোনো একটি ব্যবহার করতে হবে। তাছাড়া আরেকটি কালার মোড রয়েছে, সেটি হচ্ছে ল্যাব, এখানে ব্যবহার করা যাবে না। রয়েছে রাস্টার ইফেক্ট, মিডিয়াম 150 ppi, হাই 300 ppi এবং স্ক্রিন 72 ppi। প্রিভিউ মোড, ডিফল্ট, পিক্সেল ওভারপ্রিন্ট, এই তিন প্রকার প্রিভিউ মোড থেকে আমরা ডিফল্টই ব্যবহার করতেছি। ওকে, এখান থেকে আপনার নতুন কোনো ডকুমেন্ট তৈরি করার জন্য আপনার সেটিংসগুলো চেঞ্জ করে নিতে পারেন। তাছাড়া যে কোনো টেমপ্লেট ব্যবহার করতে পারেন, এখান থেকে টেমপ্লেটগুলো নিয়ে কাজ করতে পারেন। টেমপ্লেটের যে সুবিধাগুলো সেগুলো হচ্ছে, আপনি যে টেমপ্লেটটা নিয়ে কাজ করবেন সেই টেমপ্লেটের একটি কপি আপনার স্ক্রিনে শো করবে, কিন্তু মূল যেই টেমপ্লেটটি রয়েছে সেটি অক্ষুণ্ণ থেকে যাবে। আপনার সেভকৃত ফাইলটি অন্য একটি নামে সেভ হবে। এবং টেমপ্লেটের বিভিন্ন ধরনের অবস্থা নিচে লক্ষ্য করা যাচ্ছে। ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে কি ধরনের টেমপ্লেট ব্যবহার করা যেতে পারে, নিউ অর্থাৎ নতুনভাবে ক্রিয়েট করার জন্য। এখানে লক্ষ্য করুন, এটি আনটাইটেলড অর্থাৎ এর কোনো নাম দেওয়া হয়নি, অর্থাৎ সেভ করা হয়নি। আমরা ইচ্ছা করলে এটিকে সেভ করতে পারি, সেভ এজ আমাদের ডকুমেন্ট হিসেবে, অর্থাৎ এআই। আর একটি টেমপ্লেট সাধারণত এআইটি নামে সেভ হয়ে থাকে এবং এর মূল যেই ফাইল নেম অর্থাৎ এআই, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওয়েব ডকুমেন্ট, মাই ডকুমেন্ট ফোল্ডারে ভার্সন CS3 or CS4, আমরা CS3 রাখলাম। এখানে বিভিন্ন ধরনের লেয়ার তৈরি করা রয়েছে, এই লেয়ারগুলোকে ইচ্ছা করলে আমরা এডিট করতে পারি। তাছাড়া এখানে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোকে আমরা পুনরায় লিখে দিতে পারি। এখানে বেশ কিছু মেনু আইটেম লক্ষ্য করা যেতেছে, সেই মেনু আইটেমগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি টেমপ্লেট তৈরি করে আপনার পরবর্তীতে বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। ড্রয়িং, ওকে, এ হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের এডিটিং প্যানেল, যেখানে আমরা বিভিন্ন ধরনের আর্টওয়ার্ক নিয়ে কাজ করব। বাম দিকে দেখা যাচ্ছে টুলগুলো এবং ডান দিকে দেখা যাচ্ছে এর প্লেটগুলো। ক্লিক করার সাথে সাথে এর প্লেটগুলো এক্সপ্যান্ড হচ্ছে। প্লেটগুলো বিভিন্ন গ্রুপিং অবস্থায় রয়েছে। এইখান থেকে এইটুকু একটি গ্রুপ, এইখান থেকে এইটুকু আরেকটি গ্রুপ। প্রত্যেকটি প্লেট এর সিম্বলগুলোকে দেখা যাচ্ছে। আমরা এটিকে এক্সপ্যান্ড করতে পারি এর নামগুলো দেখার জন্য, অথবা ডাবল ক্লিক করে প্রত্যেকটি প্লেটগুলোকে সরাসরি দেখতে পারি। বিভিন্ন ধরনের প্লেটগুলো লক্ষ্য করা যাচ্ছে। আবার আমরা এটাকে আইকন অবস্থায় ফিরিয়ে নিতে পারি। এখন আমরা দেখব আমাদের ওয়ার্ক স্পেসগুলোকে কিভাবে সেটিং করা হয়ে থাকে, অর্থাৎ কি ধরনের কাজ করব সেই ধরনের উপর নির্ভর করে আমাদের প্লেটগুলোকে আমরা সাজাবো। এখানে বেশ কিছু প্লেট লক্ষ্য করা যাচ্ছে। কালার গাইড, সুইচ, ব্রাশ, সিম্বল ইত্যাদি ইত্যাদি
অনেকগুলো প্লেট লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বিভিন্ন ধরনের প্লেট আমরা উইন্ডো থেকে দেখতে পারবো। তার পাশাপাশি বেশ কিছু শর্টকাট কি লক্ষ্য করা যাচ্ছে, এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্লেটগুলোকে শো এবং হাইড করতে পারি এভাবে। তো আমাদের প্রয়োজনীয় যে প্লেটগুলো রয়েছে সেই প্লেটগুলোকে আমরা সাজিয়ে আমাদের ওয়ার্ক স্পেসটি সেভ করতে পারি। তার জন্য প্রথমে আমরা প্লেটগুলোকে, অর্থাৎ কি ধরনের প্লেটগুলো নিয়ে আমরা কাজ করব সেগুলোকে সিলেক্ট করা যাক। যেমন কালার গাইড, সুইচ, ব্রাশ, সিম্বল, gradient, stroke, transparency, layer, transform, align। এখানে বেশ কিছু ধরনের প্লেট লক্ষ্য করা যাচ্ছে। আমাদের প্রয়োজনীয় প্লেটগুলোকে রেখে বাকিগুলো বাদ দেব। এটিকে আমরা ডকিং করতে পারি ব্রাশের সাথে, সুইচটিকে ডকিং করা যেতে পারে তার সাথে। কালার গাইড, কালারের সাথে স্ট্রোক, gradient, appearance, align, graphic style। এটিকে নিচে ডকিং করা যেতে পারে। লক্ষ্য করুন, ডকিং করার সময় একটি কালার বার লক্ষ্য করা যাচ্ছে। এর মাধ্যমে বুঝতে হবে যে এখানে এটি স্থাপিত হতে যাচ্ছে। ডকিং করে ফেললে সেটাকে Ctrl+Z এর মাধ্যমে আনডু করতে পারি না। ডকিংটাকে আপনার আবার পুনরায় করতে হবে। তাছাড়া প্রিফারেন্সের কোনো কিছু চেঞ্জ করলে সেগুলোকে আমরা আনডু করতে সক্ষম হব না। শর্টকাট কি অথবা প্রিফারেন্সের কোনো সেটিংস চেঞ্জ করলে তা Ctrl+Z এর মাধ্যমে আনডু করা সম্ভব নয়। এখন এই অবস্থায় আমাদের প্লেটগুলোকে সেভ করব। সেভ ওয়ার্ক স্পেস, মাই স্পেস। ডিফল্ট ওয়ার্ক স্পেস পেতে হলে বেসিক, প্যানেল, টাইপ এই 3 প্রকার ওয়ার্ক স্পেস দেওয়া থাকে CS3 CS4 এ। বেসিক লক্ষ্য করুন, বেসিক ওয়ার্ক স্পেসটি এবং আমাদের তৈরিকৃত যে ওয়ার্ক স্পেস মাই ওয়ার্ক স্পেস 01 সেটি। আশা করি বিভিন্ন প্লেটগুলোকে ডকিং করে ওয়ার্ক স্পেস তৈরি করে কাজ করতে সক্ষম। এখন দেখা যাক কিভাবে ওয়ার্ক স্পেসগুলোকে ম্যানেজ করা যেতে পারে। ম্যানেজ ওয়ার্ক স্পেস। এখানে আমাদের তৈরিকৃত 2টি ওয়ার্ক স্পেস রয়েছে, ক্রিটিক্যাল ড্রয়িং ওয়ার্ক স্পেস এবং মাই ওয়ার্ক স্পেস। আমরা যে ওয়ার্ক স্পেসগুলোকে বাদ দিতে চাই সেগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যে বাটনটি লক্ষ্য করা যাচ্ছে তাতে ক্লিক করব। অথবা নতুন কোনো ওয়ার্ক স্পেস তৈরি করতে চাইলে এবং সেটা এখানে নাম দেব, তাহলে সেই ওয়ার্ক স্পেসটি তৈরি হয়ে যাবে। ওকে, ম্যানেজ ওয়ার্ক স্পেস। এখান থেকে আমাদের যে ওয়ার্ক স্পেসগুলো বাদ দেওয়া দরকার সেগুলোকে সিলেক্ট করব। একটি একটি করে বাদ দিতে হবে। ট্রান্সফার, ডিলিট। ওকে, সবগুলো ওয়ার্ক স্পেস বাদ দিয়ে দিলাম।
শুধুমাত্র আমাদের অ্যাডোব কোম্পানি তৈরিকৃত যে ওয়ার্ক স্পেসগুলো রয়েছে সেগুলো বাদে সবগুলো ডিলিট হয়ে গেল।